সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি, বিশেষ করে স্বাস্থ্য বিষয়ক সমস্যা এবং সেই সাথে চিকিৎসা কী হতে পারে এবং এটার সাথে জীবনযাত্রার পরিবর্তন কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের আলোচনায় নিয়ে আসার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে থাইরয়েড ক্যান্সার বা টিউমারের চিকিৎসা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিই আমাদের আমন্ত্রিত অতিথির সঙ্গে। ডাক্তার শামীম আল মামুন 1979 সালের জানুয়ারি মাসে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে বগুড়া মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমফিল ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ, সেই সাথে এনটিভির অগণিত দর্শককে আমার শুভেচ্ছা। থাইরয়েড রোগটি কম বয়সী নারী পুরুষ সবার ক্ষেত্রেই কিন্তু এই থাইরয়েড জনিত সমস্যা দেখা দিচ্ছে। আপনার কাছে প্রথমে আমি জানতে চাই যে এই থাইরয়েড আসলে কি? থাইরয়েড হচ্ছে এক ধরনের এন্ডোক্রাইন গ্রন্থি বলি, শরীরের একটা অঙ্গ যেখান থেকে হরমোন তৈরি হয়। কোথায় থাকে? আমাদের ঠিক গলার নিচে প্রজাপতির মতো একটা অঙ্গ। অনেকের ধারণা আছে যে গলা ফুলে যায়। আমরা বিশেষ করে উত্তরবঙ্গের লোকজন যারা আছে তারা জানে গলগণ্ডবল একটা রোগ হয় বা ঘ্যাগ হয়। এই থাইরয়েড গ্রন্থিটা ফুলে গেলে এই রোগটা দেখা দেয়। দ্বিতীয় জিনিস হচ্ছে থাইরয়েডে যখন রোগ হয় তখন সেই রোগগুলাকেই ওভারঅল যে মানুষের ধারণা, সে মানুষ কি বলে আমার থাইরয়েড রোগ আছে। কিন্তু একটা ব্যাপার হিসেবে যে থাইরয়েড যখন ফুলে যাবে বা কোনো গোটা হবে সেক্ষেত্রে এক ধরনের রোগ দেখা দেবে। আবার থাইরয়েড গ্রন্থিতে যে হরমোন তৈরি হয়, এই হরমোনগুলো যে কাজগুলো করে সেই কাজের ক্ষেত্রে হরমোন তৈরির ক্ষেত্রে কম বেশি হলে আরেক ধরনের রোগ দেখা দেবে। অর্থাৎ থাইরয়েডের এই গ্রন্থিগুলোতে অনেক ধরনের রোগ হতে পারে। যেহেতু আপনি বলছেন যে থাইরয়েড গ্রন্থিতে অনেক ধরনের রোগ হতে পারে, সেক্ষেত্রে সেই রোগগুলো আসলে কি কি এবং কি কি জটিলতা আসলে পরবর্তীতে সৃষ্টি হতে পারে? প্রথম জিনিস বলছি, এখান থেকে এক ধরনের হরমোন তৈরি হয়। সেই হরমোন যদি কম তৈরি হয় তাকে বলতেছি আমরা হাইপোথাইরয়েডিজম। আবার হরমোন যদি বেশি তৈরি হয় তাকে বলি আমরা হাইপারথাইরয়েডিজম। থাইরয়েড গড়িতে যদি ইনফেকশন, ইনফ্লামেশন, ফুলে যাওয়া, নর্মালি ফুলে যাওয়া, ব্যথা হয় তাকে বলতেছি আমরা থাইরয়েডাইটিস। আর একটা বড় ব্যাপার হয়, থাইরয়েড গ্রন্থির মধ্যে ছোট ছোট টিউমার বা নোডুল হতে পারে। সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে থাইরয়েড নোডুল বা টিউমার। আমরা আগেই টিউমার বা ক্যান্সার এরকম কিছু বলি না, যে এটাকে সিম্পল একটা কথাই বলে, সেটা হচ্ছে থাইরয়েড নোডিউল। সেই নোডিউলটা পরবর্তীতে কি হতে পারে, সেটা টিউমার হতে পারে, ক্যান্সার হতে পারে, বা এমনিই থাইরয়েড আমরা যেটা বলতেছিলাম গলগণ্ড, সেই গলগণ্ড একটা রোগ হতে পারে। থাইরয়েড গ্রন্থিতে কোনো টিউমার হয়েছে কিনা, সেক্ষেত্রে কি কি সাধারণ লক্ষণ দেখা দিতে পারে? যেহেতু আমি বলতেছিলাম যে কোথায় থাকে থাইরয়েডটা, আমাদের গলার এইখানে নিচে প্রজাপতির মতো অঙ্গ, যে কোনো জায়গা ফুলে গেলে, শরীরে কোথাও যদি ফুলে যায়, প্রত্যেকে কিন্তু এটা নজরে আসে। মানুষ যখন দেখে যে এখানে তার ফুলে গেছে বা আশেপাশে ফুলে গেছে, মানুষ কিন্তু প্রথমে দেখলো তার গলার সামনে একটা ফোলা জায়গা, মানুষ কিন্তু মনেও করেন আর থাইরয়েড বন্য করে গেছো। এবং ফুলে যাওয়া বা গোটা হওয়া এই জিনিসগুলোকে মানুষ প্রথমেই মনে করে এক ধরনের টিউমার বা ক্যান্সার। মানুষের মধ্যে ভয় ঢুকে যায়। তখন তারা যেহেতু এটা কোথায় গলার মধ্যে, মানুষের কিন্তু কিছু ধারণা আছে, সেই গলার ক্ষেত্রে সে নাক কান গলার বিশেষজ্ঞের কাছে চলে যায়। সে তখন আমাদের কাছে কিন্তু সিম্পল এই ব্যাপারটা নিয়ে আসে, দুইটা ব্যাপার নিয়ে আসে। একটা ব্যাপার তার এখানে ফুলে যেতে পারে, একটা গোটা হতে পারে। দ্বিতীয় জিনিস, এখানে তার ব্যথা হতে পারে। এই দুইটা ব্যাপারটা নিয়ে কি সে একজন ডাক্তারের পরামর্শ নেয়। নিজে নিজে চিকিৎসা করে আসলে তা না, ডাক্তারের। এবং সেখান থেকে এই যে একটা টিউমার বা গোটা হলো, সেটা সে একজন ফিজিশিয়ানের কাছে গেল। এই ফিজিশিয়ানের কাজ হচ্ছে এটা টিউমার না ক্যান্সার না অন্য কিছু সেটা নির্ধারণ করা এবং এই যে রোগটা হলো তার চিকিৎসার ব্যবস্থাটা করা। কিন্তু যখন গোটা হয় বা টিউমার হয় তখন কিন্তু মানুষের মধ্যে একটা ভয় ঢুকে যায়, যে কোনো মানুষ মনে করে যে তার ক্যান্সার হয়ে গেছে। এবং তার দেখা গেছে যে এই ব্যাপারটা যখন ঘটে তার মধ্যে একটা বিশাল ভীতি কাজ করে, তার জীবন নিয়ে সংশয় কাজ করে। এই ধরনের লোক যখন আসে তাদেরকে আশ্বস্ত করা এবং রোগটাকে সঠিকভাবে নির্ণয় করে তাকে আশ্বস্ত করাটাই আমাদের ফিজিশিয়ান হিসেবে, ডাক্তার হিসেবে বড় কাজ। যাদের থাইরয়েডের মধ্যে টিউমার হয়ে থাকে বা নোডুল হয়ে থাকে,
এক্ষেত্রে কি আসলে পরবর্তীতে ক্যান্সার হবার কোনো সম্ভাবনা থাকে কিনা, অথবা থাইরয়েড জনিত রোগে যারা ভুগছেন তাদের ক্যান্সার হবার সম্ভাবনা কতটুকু? তাদের একটা ভীতি থাকে যে আমার ক্যান্সার হতে পারে, এটি কি আসলেই সত্যি? দেখা গেছে যত করে যে 100 রোগী যদি থাইরয়েডের এই টিউমারে ভোগে, শতকরা 5 জনের ক্যান্সার হতে পারে আর 95 জনের কোনো ক্যান্সার থাকে না। এটা কিন্তু ওভারঅল ডাটা একটা। দ্বিতীয় জিনিস হচ্ছে যে গোটা অন্য কারণেও হতে পারে। আমি বলছিলাম হাইপোথাইরয়েডিজম, সেক্ষেত্রেও গোটা হতে পারে। হাইপারথাইরয়েডিজম, প্রথম কাজটা হচ্ছে এই গোটা কতটুকু আসলে, এই যে টিউমারটা হলে টিউমারের সাইজটা কতটুকু, কত বড়, সেটা আমরা নির্ধারণ করে থাকি। তাহলে একজন ফিজিশিয়ানের কাছে যখন যায়, প্রথম আমরা হাত দিয়ে পরীক্ষা করে দেখি তার ব্যথা করে কি না, এটার আকৃতি কেমন, এটা চাপ দিলে ব্যথা করে না, এই ব্যাপারগুলো দেখে থাকি। দ্বিতীয় জিনিস, তার পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা করে ফেলি। অর্থাৎ এই টিউমার বা ক্যান্সার হলে কিনা তার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা আছে। প্রথম যে পরীক্ষা করে থাকি, যে আমি আপনাকে বলছিলাম যে তার হরমোনজনিত কোনো সমস্যা আছে কিনা, তাহলে হরমোনগুলো পরীক্ষা করে থাকি। দ্বিতীয় পরীক্ষা করে থাকি তার এখানকার একটা আমরা আলট্রাসাউন্ড করি। অনেক সময় দেখা গেছে যে শুধু থাইরয়েড না, এর সাথে এইখানে অনেকগুলো গোটা দেখা দিতে পারে গলার আশেপাশে। তাহলে আমরা বলি যে আলট্রাসাউন্ড, অর্থাৎ একটা আলট্রাসোনোগ্রাম করি পুরা গলার। সেক্ষেত্রে আমরা যে টিউমারটা আসলো, টিউমার একটা সঠিক যে সাইজ, এই সাইজটা আমরা নির্ধারণ করতে পারি। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা বলা হয় যে কোনো টিউমারের সাইজ যদি 1 সেন্টিমিটারের নিচে হয়, সাধারণত সেগুলো ক্যান্সার হয় না। আচ্ছা, প্রথম কথা, এবং সেগুলোর পরবর্তী খুব বেশি চিকিৎসারও প্রয়োজন হয়। দ্বিতীয় জিনিস একটু জটিল। কেমন জটিল? যে এই যে গোটাটা হলো, তার আলট্রাসাউন্ডে কিছু বৈশিষ্ট্য থাকে। আচ্ছা, সেই বৈশিষ্ট্য দিয়ে আমরা নির্ধারণ করতে পারি যে এটা ক্যান্সার না টিউমার। এটা দুইটা ব্যাপার গেল। যখন আপনার কাছে মনে হবে যে এটা 1 সেন্টিমিটারে বড়, এর মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলো ক্যান্সার হতে পারে, তখন আমরা আরেকটা পরীক্ষা করি। আচ্ছা, সেই পরীক্ষাটাকে এখান থেকে আমরা সুই দিয়ে এই ভিতরে যে পানি বা ম্যাটেরিয়াল যেগুলো বলি সেগুলো বের করি পরবর্তীতে মাইক্রোস্কোপের নিচে হিস্টোপ্যাথোলজি যেটা পরীক্ষা করে দেখি যে এর মধ্যে ক্যান্সারে কোনো জীবাণু আছে কিনা। আচ্ছা, এটিকে কি আমরা বায়োপসি বলতে পারি? আমরা বলি এই ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, এটাকে বলে যে সুই দিয়ে বের করছি। আর যদি আমি কেটে বের করতাম, অপারেশন করে বেরতাম, সেটাকে বলতাম আমরা বায়োপসি বলতাম। এই জন্য আমরা সাধারণভাবে বোঝার জন্য বলি যে আমরা একটা সুই দিয়ে ওখান থেকে পানি বের করে একটা পরীক্ষা করি। পরীক্ষা করে আমরা নির্ধারণ করি যে এটা তার ক্যান্সার হলো কিনা। হতেও পারে, আবার নাও হতে পারে। তারপরে পরবর্তী চিকিৎসার যে পরবর্তী ধাপ আপনি যান। কী ধাপ? পরবর্তী ধাপটা তাহলে কি হতে পারে? যে আপনি দেখলেন যে এখানে আপনার ক্যান্সার হয়েছে, একটা তাহলে ক্লিয়ার কাট যে আপনার ক্যান্সার হয়েছে, তাহলে অপারেশন করতে হবে মাস্ট, অবশ্যই। দেখলো যে এমন একটা শব্দ লিখছে যে শব্দ ক্যান্সারও না টিউমারও না, এটাকে বলি আমরা সাসপিশিয়াস, সন্দেহজনক আচরণ। অর্থাৎ যে টিউমারটা আপনার ছিল সেটা সন্দেহজনক, সেক্ষেত্রে আপনার রিপিট করতে হয়, ফলো আপ করতে হয়। আর যেটা ক্যান্সার হয়ে গেলো সেটা কি করতে হয়? সার্জন দিয়ে সেটাকে খুব ভালো করে অপারেশন করতে হয়। আপনি আগে যে ব্যাপারটা পেয়েছিলেন যে ক্যান্সার পেলেন কি করে? সুই দিয়ে পানি বের করে ক্যান্সার পাইছিলেন। আচ্ছা, আপনি যখন অপারেশন করলেন, অপারেশনের পরও কী করতে হয়? এটাকে আমরা এখন বলি এটাকে বায়োপসি। এই বায়োপসিটা করে আমরা কি করি? নিশ্চিত হই এটা ক্যান্সার না টিউমার। এই যে ক্যান্সার আপনার নিশ্চিত হয়ে গেল, চিকিৎসা কিন্তু শেষ হয়ে গেল না। পরবর্তীতে এই ক্যান্সারের যে চিকিৎসা, সেটাকে অন্যান্য যে ক্যান্সারের চিকিৎসার সাথে টোটালি সম্পূর্ণ আলাদা, এবং সেটা চিকিৎসা আপনাকে চালিয়ে যেতে হয়। যাদের হাইপো বা হাইপার থাইরয়েডিজম রয়েছে, তাদের একটা সংখ্যা থাকে যে আমারও কি পরবর্তীতে এরকম থাইরয়েডের টিউমার অথবা থাইরয়েড জনিত ক্যান্সার হবার কোনো সম্ভাবনা আমার রয়েছে কিনা? সাধারণত থাকে না। বিশেষ করে হরমোনজনিত যে সমস্যাগুলো থাকে, যাদের হরমোনের সমস্যা, আপনি হাইপো বা হাইপার বললেন, তাদের ক্ষেত্রে সম্ভাবনাটা খুবই কম। একেবারে যে থাকে না তা না। একজন হাইপারের পেশেন্টের ক্ষেত্রে অনেকগুলা গোটা থাকতে পারে, সেটা আমাদের আলাদা করতে হয়। এই যে হাইপারের পেশেন্ট, সেটা আমাদের নিশ্চিত করার জন্য তখন বেশ কিছু পরীক্ষা, নিউক্লিয়ার মেডিসিনে বেশ কিছু পরীক্ষা আছে, সেগুলো করি। আচ্ছা, সেগুলো যেহেতু বলি যে এদের দুইটা ধরনের নডিউল বলে এদেরকে, যে হট নডিউল, কোল্ড নডিউল। কোল্ড নডিউল হলে আমরা মনে করি এটা ক্যান্সার হতে পারে, হট নডিউল হলে আমরা তখন হাইপার থাইরয়েডিজম মনে করি। সেক্ষেত্রে ক্যান্সারের একটা সম্ভাবনা রয়ে যায়, কিন্তু আমরা সেই পরীক্ষাগুলো, অর্থাৎ এখন বিদ্যমান ব্যবস্থায় অনেক ধরনের পরীক্ষা নিয়ে আসছে যেগুলো দিয়ে নিশ্চিত হতে পারে এটা ক্যান্সার না টিউমার বা হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে এরকম হচ্ছে। থাইরয়েড টিউমারটা আসলে কি এবং থাইরয়েড নোডিউলটা আসলে কি? নোডিউলটা হচ্ছে যে ওভারঅল বলেছে যে টিউমার যেটা, এটাকে নোডিউল বলতেছি। সেটা কি? সেটা পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা ক্যান্সারও হতে পারে, নর্মাল একটা নোডিউল বা টিউমার হতে পারে। নোডিউলটা আসলে টিউমারটা হচ্ছে গিয়ে খারাপ কিছু না,
শরীরের একটা অঙ্গ ফুলে যাওয়া শুধু, কিন্তু ক্যান্সারটা অর্থাৎ এখান থেকে ক্যান্সার হবার কোনো সম্ভাবনা নেই। কিন্তু হচ্ছে ক্যান্সার তো ক্যান্সারই, সেখানে ক্যান্সার এবং ক্যান্সারের চিকিৎসাটা সম্পূর্ণ আলাদা। সেক্ষেত্রে আপনাকে ক্যান্সারের চিকিৎসাটা করতে হবে। তাহলে একটা ধাপ আমি বলছিলাম যে একটা ধাপে আমরা কি করলাম, অপারেশনটা করে ফেললাম। তাহলে অপারেশনের পরে রোগীর কাজ কি? দেখেন, ক্যান্সার, যে কোনো ক্যান্সার মানুষের মধ্যে ভীতি সঞ্চয় করে। আপনি যখন জানবেন একটা রোগীর ক্ষেত্রে যেটা হয় যে আপনার একটা ক্যান্সার হয়েছে, তখন আপনার জীবনের যে মানেটা কিন্তু বদলে যায়। তাহলে কি করতে হয়? তাকে সাপোর্ট দিতে হয়। বিদেশে কিন্তু একটা সিস্টেম আছে সবসময় যে কাজটা করে, পেশেন্ট সাপোর্ট গ্রুপ আছে। আচ্ছা। দুই হচ্ছে যে বিদেশের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, যারা এই থাইরয়েড ক্যান্সারে যারা আক্রান্ত হয় তাদের একটা অ্যাসোসিয়েশন আছে। সেই অ্যাসোসিয়েশনের মাধ্যমে তারা কি করে, যে একজন থাইরয়েড ক্যান্সার হয়েছিল, সে ভালো হয়ে গেছিল, তাকে দিয়ে আমরা কি করি, যারা আক্রান্ত হচ্ছে বা যাদের চিকিৎসা আমরা পরবর্তীতে দিচ্ছি তাদের কাউন্সিলিং করি যে আমার তো হয়েছিল থাইরয়েড ক্যান্সার, আমি তো ভালো আছি। তাহলে কি হয়? আশ্বস্ত হয়, অর্থাৎ ভালো হতে পারে, সেটার জন্য তারা উৎসাহিত হয়। আমাদের দেশের বাইরে কিছু রিহ্যাবিলিটেশনের মতো কিছু সিস্টেম রয়েছে যেখানে থাইরয়েডের ক্যান্সারে যারা আক্রান্ত রয়েছে তারা থাইরয়েডের নতুন যে ক্যান্সার রোগী রয়েছে তাদের দ্বারা কাউন্সিলিং করে থাকে। এই বিষয়টি সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চাই। 2 নম্বর জিনিস হচ্ছে যে থাইরয়েড ক্যান্সারের চিকিৎসার ধাপ আমি একটা বলতেছিলাম, এটা যদি আমি ক্লিয়ার করতে চাই, ধাপ বলছিলাম অপারেশন পর অন্যান্য রোগীর ক্ষেত্রে যেমন কেমোথেরাপি দেওয়া হয়, থাইরয়েডের যে 2 ধরনের ক্যান্সার বিশেষিত হয়, প্যাপিলারি কার্সিনোমা, ডিটিসি বলি, ডিফারেন্সিয়েটেড থাইরয়েড কার্সিনোমা বলি, এই ক্ষেত্রে কিন্তু কোনো কেমোথেরাপি দেওয়া হয় না। আচ্ছা। এক্ষেত্রে একটাই চিকিৎসা, আমরা বলি রেডিও আয়োডিন চিকিৎসা, অর্থাৎ রেডিও আয়োডিন দিয়ে আমরা এটার চিকিৎসা করি। এই চিকিৎসা করলে তেজস্ক্রিয় পরমাণু যেটা বলা হয়, তেজস্ক্রিয় আয়োডিন দিয়ে চিকিৎসা করি। তাহলে আপনার একটা অপারেশন হয়ে গেল, সেই অপারেশনের 2 সপ্তাহের মধ্যে আপনাকে কি করতে হয়, বাংলাদেশে যে পরমাণু চিকিৎসা কেন্দ্রগুলো আছে সেই চিকিৎসা কেন্দ্রে আপনাকে যেতে হয়। যাওয়ার পর সেখানে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করে আমরা নির্ধারণ করি এই রোগীকে আমরা তেজস্ক্রিয় পরমাণু চিকিৎসা বা রেডিও আয়োডিন চিকিৎসা দেবো কিনা। দেওয়ার পরে তাকে কী করি, একটা নির্দিষ্ট ডেট দিই। ডেট দেওয়ার পর এই যে তেজস্ক্রিয় আয়োডিন চিকিৎসা, এই চিকিৎসাটা কিন্তু অন্য চিকিৎসার থেকে সম্পূর্ণ আলাদা। তেজস্ক্রিয়তা কি? আজকে যদি আমার মধ্যে এখানে যদি একটা অ্যাটম বোম রাখেন আপনি, তাহলে কি হবে? এখানে ফাটলে পুরো জায়গাটাই একাকায় ছড়ায় যাবে। এটা কিন্তু দেখা যায় না, এমন জিনিস তেজস্ক্রিয়তা দেখা যায় না। তাহলে এই ধরনের রোগীদের চিকিৎসা আলাদাভাবে করতে হয়, অর্থাৎ সম্পূর্ণ একটা সপ্তাহ তাকে কী করতে হয়, আলাদা রেখে তাকে এই তেজস্ক্রিয় আয়োডিন চিকিৎসা করা হয় এবং পরবর্তীতে এই তেজস্ক্রিয় আয়োডিনের যে চিকিৎসা করার পর এই রোগীগুলোকে সারা জীবন ফলো আপ করতে হয়। আচ্ছা। দ্বিতীয় জিনিস যেটা বলতেছিলাম, যে এই যে রোগীদের একটা ভীতি থাকে, আপনি চিকিৎসা করলেন, রোগী ভালো থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভালো থাকে, কিন্তু একটা লাইফ লং ফলো আপের প্রয়োজন আছে। এই ফলো আপ করতে গিয়ে আমি যেটা বিদেশের কথা বলতেছিলাম, যেহেতু আপনি একটা ক্যান্সার আক্রান্ত হচ্ছেন, তাহলে একই মানুষ এই যে থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে রেডিও আয়োডিন চিকিৎসায় অধিকাংশ ক্ষেত্রে রোগী ভালো হয়ে যায়, কিন্তু প্রাথমিক যে ভীতি আপনার মধ্যে ছিল সেটা দূর করার জন্য এক ফিজিশিয়ান আছে, 2 সাপোর্ট গ্রুপ আছে, বাইরের ক্ষেত্রে সাপোর্ট গ্রুপ আছে, দিয়ে হচ্ছে বিভিন্ন ডিসিপ্লিনের লোকজন আছে। শুধু যে থাইরয়েডের চিকিৎসা যে করছে তা আছে না, তৃতীয় জিনিস হচ্ছে পেশেন্ট সাপোর্ট গ্রুপ যেটা বলি, পেশেন্ট অ্যাসোসিয়েশন আছে। আচ্ছা। তারা কি করে, এই রোগীদের নতুন যারা আক্রান্ত হয় তাদেরকে কাউন্সেলিং করে যে আমার এরকম একটা রোগ হয়েছিল, আমি তো ভালো আছি। তাহলে কি হয়, চিকিৎসার শুরুতেই কি হয়, তাদের মধ্যে একটা আশার সঞ্চার হয়, তার মধ্যে একটা আত্মবিশ্বাসটা ফিরে আসে। এবং এইভাবে চিকিৎসা করলে কি হয়, একসময় তো দেখা গেছে যে কোনো কিছুই হতো না, কিন্তু আগামীর বাংলাদেশ তো অন্যরকম আমরা চিন্তা করি। সেই চিন্তার ক্ষেত্রে এই ধরনের সেগুলো আমরাও একদিন হয়তো করে ফেলতে পারবো। আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষাপটে জানতে চাই যে এই ধরনের চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে কি শুরু করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। আমরা তো বলছি যে আমরা অনেক এগিয়ে গেছি এই ধরনের ক্ষেত্রে। দেখা যাচ্ছে ছোট্ট ব্যাপার, আগে যে ব্যাপারগুলো ঘটতো, ছোট্ট একটা ইনফরমেশন দেই যে থাইরয়েড একটা গোটা হলেই বা মনে হলেই কেটে ফেলতো, চিকিৎসা শুরু করে দিত। এই যে তোর মনে চিকিৎসা, এটাও শুরু করে দিত। কিন্তু চিকিৎসা বিজ্ঞান এমনভাবে আগাচ্ছে যে আমি কেন একটা গোটাকে শুধু কাটবো, আমি আগে নিশ্চিত হই যেটা ক্যান্সার কিনা। এই যে ব্যাপারগুলো, অর্থাৎ এই যে কাটার ক্ষেত্রে রোগীর যে ভীতি, সেই ভীতি দূর করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে থাইরয়েডে এমন ক্যান্সার হচ্ছে যেটার আসলে আদৌ চিকিৎসার প্রয়োজন হয় না, পরবর্তীতে রেডিও আয়োডিন চিকিৎসারও প্রয়োজন হয় না, বা এমন হয়েছে সেটার কোনো চিকিৎসারও প্রয়োজন হয় না।
সেই প্রযুক্তিগুলো কিন্তু অন্যান্য দেশে চলে আসছে। সেক্ষেত্রে আসলে কোন ধরনের ট্রিটমেন্ট প্রসিডিউর বা সেক্ষেত্রে যেটা বলা হয় যে দুইটা ব্যাপার বলা হয়। একটা ব্যাপার হয় যে এই যে গোটাগুলা হলো বা ক্যান্সার আপনি মনে করতেছেন সন্দেহজনক, এগুলো একটা সবসময় একটা ফলো আপের প্রয়োজন হয়। ফলো আপ করে তারপর চিকিৎসার ডিসিশন নিতে হয়। একটা সময় ছিল যেগুলো ফলো আপের কোনো ব্যাপার ছিল না, একটা সময় হলে গোটা হলে কেটে ফেলে দিত। বাংলাদেশে এই সময়টা গেছে, কিন্তু এখন কিন্তু বাইরের কান্ট্রিগুলোতে এটা না, বলে যে গোটা হয়েছে এখনই আপনার ভয় পাওয়ার কিছু নাই। আমরা দেখি যদি মনে করতেছি যে না এটা ক্যান্সার না, তাহলে ফলো আপ করি, কিন্তু রুগীগুলোকে ছেড়ে দেই না। আপনাকে বলি রুগীগুলোকে বলে দিতে হয় যে আপনি এই 6 মাস 1 বছর 2 বছর পর পর অবশ্যই আপনি ফলো আপে আসবেন। অর্থাৎ আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে কিন্তু আমাদের চিকিৎসার প্যাটার্নটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, তবে তার আগে একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। বর্তমান সময়ে হাইপোথাইরয়েডিজম একটি কমন প্রবলেম। ছোট থেকে বড় সব বয়সেই কিন্তু এই সমস্যাটি দেখা যায়। থাইরয়েড গ্ল্যান্ড যখন শরীরের চাহিদা মতো পর্যাপ্ত পরিমাণে থাইরয়েড হরমোন তৈরি করতে পারে না, তখনই কিন্তু হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলি শরীরে প্রকাশ পেতে থাকে। এই লক্ষণগুলির মধ্যে ওজন বেড়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, কনস্টিপেশন হওয়া, কারো কারো ক্ষেত্রে ডিপ্রেশনে ভোগা এবং অনেকের ক্ষেত্রে কিন্তু হার্ট রেট কমে যাওয়া ইত্যাদি কিন্তু দেখা দিয়ে থাকে। আর অনেকেরই ধারণা দর্শক যে শুধুমাত্র ঔষধ গ্রহণের মাধ্যমেই এই হাইপোথাইরয়েডিজমকে নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু আসলে কিন্তু তা ঠিক নয়। কারণ ঔষধ গ্রহণের পাশাপাশি কিন্তু কিছু কিছু খাবার নিয়ন্ত্রণেরও প্রয়োজন হয়। ব্রেড, সিরিয়াল, পাস্তা ইত্যাদি গ্লুটেন জাতীয় খাবার কিন্তু খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। তাছাড়া সয়া জাতীয় খাবার যেমন সয়া মিল্ক, টোফু ইত্যাদিও কিন্তু নিয়ন্ত্রণে রেখে আমাদের খেতে হবে। তাছাড়া শরীরে উত্তেজনা সৃষ্টি করে যেমন চা, কফি, গ্রিন টি ইত্যাদির খাবারও কিন্তু ইত্যাদি পানীয়ও কিন্তু আমরা বেশি পরিমাণে খেতে পারবো না, কারণ চা গাছের পাতা কিন্তু মাটি থেকে প্রচুর পরিমাণে ফ্লোরাইড শোষণ করে, যা কিন্তু আপনার হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলিকে বাড়িয়ে দিতে পারে। তাই অনেকেই কিন্তু যারা বাড়তি ওজন আছে তারা কিন্তু প্রচুর পরিমাণে গ্রিন টি পান করে থাকেন। তবে আমি বলবো যাদের এই গ্রিন টি পান করার অনেক বেশি অভ্যাস আছে তারা কিন্তু অবশ্যই এ ব্যাপারে সচেতন হবেন। প্রতিদিনের খাদ্য তালিকায় আপনি প্রচুর পরিমাণে আঁশ জাতীয় খাবার অন্তর্ভুক্ত করতে পারেন, কারণ যারা হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত তাদের কিন্তু ডাইজেশন এবং কনস্টিপেশনের সমস্যা থাকে। আর এই আঁশ জাতীয় খাবার কিন্তু আপনার ডাইজেশন এবং কনস্টিপেশন দূর করতে আপনাকে সাহায্য করবে। প্রতিদিন 8 থেকে 12 গ্লাস পানি পান করা উচিত, কারণ মেটাবলিজমের জন্য কিন্তু প্রচুর পানি প্রয়োজন হয়। হাইপোথাইরয়েডিজমের কারণে যেহেতু প্রচুর পরিমাণে ওজন বাড়ে, তাই দর্শক অবশ্যই আপনার প্রতিদিনের ডেইলি অ্যাক্টিভিটি একটু বাড়াতে হবে এবং সেই সাথে কিছু পরিমাণ এক্সারসাইজ করতে পারেন প্রতিদিন। তাহলেই কিন্তু আপনি আপনার ওজনটাকে একটু নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রতিদিন অন্তত 30 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। কিছু স্পেসিফিক ফুড আছে যা কিন্তু থাইরয়েড ফাংশনে ইন্টারফেয়ার করে, যেমন ভেজিটেবলসের মধ্যে ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি, শালগম, বেগুন, পালং শাক ইত্যাদি, এবং ফ্রুটসের মধ্যে যেমন স্ট্রবেরি, পিচ, পিয়ার্স, গ্রেপস ইত্যাদি কিন্তু খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না। তাছাড়া আর্টিফিশিয়াল সুইটনার, সয়া সস, মেয়োনিজ ইত্যাদিও কিন্তু খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না। আর দর্শক খেয়াল রাখতে হবে এই খাবারগুলি যাতে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় না থাকে, তবে অকেশনালি মাঝে মাঝে এই খাবারগুলি খাওয়া যাবে। তাই যারা হাইপোথাইরয়েডিজমের সমস্যায় ভুগছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই ঔষধ গ্রহণের পাশাপাশি কিন্তু খাবার নিয়ন্ত্রণের দিকেও খেয়াল রাখবেন, তাহলেই কিন্তু আপনি এই হাইপোথাইরয়েডিজমের সমস্যাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। থাইরয়েড ক্যান্সার রোধের জন্য আমাদের আসলে কিভাবে সচেতন হওয়া উচিত? সচেতনতার 3টা পার্ট। একটা পার্ট হচ্ছে যে বাংলাদেশের সম্পূর্ণ জনগণকে আপনি জানাবেন একটা ব্যাপার, সেই ক্যাম্পেইনটা আপনাকে করতে হবে যে আপনার থাইরয়েডের মধ্যে নোডুল বা গোটা মানেই থাইরয়েডের ক্যান্সার না। এরকম কোনো কিছু দেখা হলে আপনি কি করবেন? চিকিৎসকের পরামর্শ নিন। এটা প্রথমে একটা ব্যাপার থাকবে। ক্যান্সার জনিত যদি ভীতি, আমি বলছিলাম যে আপনার যদি 100 জন রোগীর যদি এই যে থাইরয়েডে গোটা হয়, তার 95 জনেরই তার ক্যান্সার হয় না। আচ্ছা, এই ব্যাপারটাও আপনাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে, কারণ ক্যান্সার ভীতি যেটা সেটা কাজ করতে হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে যে আপনার যদি কোনো গোটা হয় সচেতন জায়গা, অবশ্যই আপনাকে
নিকটস্থ যে ফিজিশিয়ান থাকে। এক্ষেত্রে ক্যাম্পের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে এবং ব্যক্তিগতভাবেও অনেক বেশি সচেতন থাকতে হবে। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য, এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে এনটিভির অগণিত দর্শককে আবার আমার শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম থাইরয়েড ক্যান্সার বা টিউমার নিয়ে। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। তাহলে আর্টিকেলটা কি আসলে, বা এটাকে আমরা বলি হুইলস বলে, কি হয় বেসিক লিশন, এটাকে বুঝিয়ে বলবো আপনি হঠাৎ করে দেখতে আপনার গায়ে চাকা চাকা ফুলে যাচ্ছে, এটা লাল হয়ে যাচ্ছে এবং প্রচণ্ড চুলকাচ্ছে, আবার কিছুক্ষণ পরে নাই, আবার কিছুক্ষণ পরে আবার অন্য একটা জায়গা হলো, আবার কিছুক্ষণ থাকলো আবার চলে গেল, কিন্তু প্রচণ্ড চুলকাচ্ছে। তো এইটাকে আমরা হাইজ বা আর্টিকেল বলে থাকি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে পারে ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সুস্থ থাকুন।